ইউনিট 3 শেষ করে আমরা ইউনিট 4 আজকে শুরু করছি। যে বিষয়বস্তু সেটা হচ্ছে যে রাসায়নিক গতিবিদ্যা বা কেমিক্যাল কাইনেটিক্স। যখন কোনো রাসায়নিক বিক্রিয়া হয়, কোনো বিক্রিয়া কী বেগে হবে বা কোন পথে হবে, বিক্রিয়ার হারই বা কী হবে বা কোন কোন বিষয় বিক্রিয়ার হারের ওপর প্রভাব ফেলবে, এই সমস্ত প্রশ্নের উত্তর দেয় হচ্ছে কেমিক্যাল কাইনেটিক্স। রসায়নের যে শাখায় কোনো রাসায়নিক বিক্রিয়ার গতিবেগ, বিক্রিয়ার গতিপথ এবং বিক্রিয়ার গতিবেগের ওপর বিভিন্ন বিষয়ের প্রভাব এই নিয়ে অধ্যয়ন করা হয়, তাকেই আমরা বলছি রাসায়নিক গতিবিদ্যা বা কেমিক্যাল কাইনেটিক্স। কোনো রাসায়নিক বিক্রিয়া বিভিন্ন বেগে হতে পারে, কোনোটা খুব দ্রুত হয়, কোনোটা খুব আস্তে হয়। তো গতিবেগের ওপর ভিত্তি করে মূলত রাসায়নিক বিক্রিয়াকে 3টে ভাগে ভাগ করা হয়। প্রথম ভাগ দেখে নাও, অতি দ্রুত বিক্রিয়া বা ভেরি ফাস্ট রিয়াকশন। যখন কোনো বিক্রিয়া অত্যন্ত দ্রুত হারে সংগঠিত হয়, সাধারণত এগুলো কি হয়, 10⁻⁻16 থেকে 10⁻⁻12 সেকেন্ড সময়ের মধ্যে বিক্রিয়াগুলো সম্পূর্ণ হয়ে যায়। তো এই ধরনের বিক্রিয়াদের বলা হয় ভেরি ফাস্ট রিয়াকশন, অতি দ্রুত বিক্রিয়া। এবং এরা এতটাই দ্রুত ঘটে যে এই সমস্ত বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু হার নির্ণয় করাটা সহজ হয় না, সহজে নির্ণয় করা যায় না। যেরকম দুটো এক্সাম্পল আমি দেখিয়েছি, দেখো, একটা অধঃক্ষেপণ বিক্রিয়া, AgNO3 সঙ্গে NaCl এর বিক্রিয়ায় AgCl অধঃক্ষিপ্ত হচ্ছে, এবং আরেকটা হচ্ছে প্রশমন বিক্রিয়া, অ্যাসিড এবং ক্ষারের HCl এর সঙ্গে NaOH এর বিক্রিয়ায় NaCl এবং H2O উৎপন্ন হচ্ছে। এগুলো খুব ফাস্ট রিয়াকশান এবং সেই কারণে বিক্রিয়ার হার নির্ণয় করাও কিন্তু খুব কঠিন। নেক্সট যে টাইপ সেটা হচ্ছে অতি মন্থর বিক্রিয়া। আগেরটা ছিল অতি দ্রুত, এটা হচ্ছে অতি মন্থর, মানে খুব আস্তে ঘটবে, ভেরি স্লো রিয়াকশন। যে সমস্ত বিক্রিয়া গতি এতই মন্থর হয় যে দীর্ঘদিন অপেক্ষা করলেও কিন্তু এদের মধ্যে যে বিক্রিয়া ঘটছে সে জিনিসটা কিন্তু আপাত দৃষ্টিতে বোঝা যায় না। যেরকম ঘরের উষ্ণতায় যদি হাইড্রোজেন বা অক্সিজেন ফেলে রাখো দীর্ঘদিন ধরে, তাহলে সেটা জল উৎপন্ন করে, কিন্তু এটা কোনো একদিন বা দুদিনে বোঝা যাবে না যে এরা পরস্পর যুক্ত হয়ে জল গঠন করছে। সেকেন্ডলি, যেরকম লোহায় মরচে পড়া, কোনো একটা লোহাকে, এক টুকরো লোহাকে যদি খোলা বাতাসে রেখে দেওয়া হয়, 2 দিন 3 দিন 4 দিন 5 দিন ওয়াচ করলেও কিন্তু দেখবে লোহার ওপর কোনো মরচে পড়েনি। দীর্ঘদিন ফেলে রাখলে তখন লক্ষ্য করা যায় যে লোহার ওপর মরচে পড়েছে। তার মানে এই প্রসেসগুলো ভীষণই ধীর গতির এবং এই ধরনের রিয়াকশানগুলোর ক্ষেত্রেও কিন্তু বিক্রিয়ার হার নির্ণয় করা খুব কঠিন। থার্ড যে টাইপ সেটা হচ্ছে মধ্যম গতিসম্পন্ন, রিয়াকশনস উইথ মডারেট স্পিড, যেখানে বিক্রিয়া খুব দ্রুতও নয় অথবা খুব মন্থরও নয়, মধ্যম গতিতে সম্পন্ন হয়। এবং আমরা এই চ্যাপ্টারে যে সমস্ত রিয়াকশন স্টাডি করব তারা বেশিরভাগই কিন্তু মধ্যম গতি সম্পন্ন এবং এদের কিন্তু বিক্রিয়ার হার খুব সহজেই নির্ণয় করা সম্ভব হয়। যেরকম দুটো এক্সাম্পল দেখো, হাইড্রোজেন পারঅক্সাইডের বিয়োজন ভেঙে জল এবং অক্সিজেন গঠন হচ্ছে, আর একটা দেখো এস্টারের আর্দ্র বিশ্লেষণ। এই দুটো বিক্রিয়ায় কিন্তু মধ্যম গতিসম্পন্ন বিক্রিয়া এবং এদের পক্ষে বিক্রিয়ার হার নির্ণয় করাটা তুলনামূলকভাবে সহজ। তো আমরা এই যে বিক্রিয়ার হার করছি, এবারে তো শিখতে হবে যে বিক্রিয়ার হার আমরা কিভাবে কাকে বলছি। যে কোনো রাসায়নিক বিক্রিয়াতেই বিক্রিয়ক থেকে বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হয়। কোনো রাসায়নিক বিক্রিয়ায় প্রতি একক সময়ে বিক্রিয়কের যে পরিমাণ গাঢ়ত্ব হ্রাস হয় এবং বিক্রিয়াজাত পদার্থের যে পরিমাণ গাঢ়ত্ব বৃদ্ধি হয় তাকে বলা হচ্ছে রেট অফ এ রিয়াকশান, রাসায়নিক বিক্রিয়ার হার। তোমরা জানো যে যত সময় এগোতে থাকে বিক্রিয়কের পরিমাণ ক্রমশ কমতে থাকে, মানে বিক্রিয়কের গাঢ়ত্ব হ্রাস পায় এবং বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হতে থাকে, মানে বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব
বৃদ্ধি পায়। তাহলে প্রতি একক সময়ে বিক্রিয়কের যে পরিমাণ গাঢ়ত্ব হ্রাস পাবে অথবা বিক্রিয়াজাত পদার্থের যে পরিমাণ গাঢ়ত্ব বৃদ্ধি পাবে তাকেই আমরা রেট অফ রিয়াকশন বলছি। বিক্রিয়ার হারকে আমরা তাহলে যদি বিক্রিয়ক পদার্থের মাধ্যমে প্রকাশ করি সেক্ষেত্রে আমরা লিখব কি, বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের হ্রাস বাই সময়, একক সময়ে আমরা বার করছি। আর যদি বিক্রিয়াজাত পদার্থের মাধ্যমে প্রকাশ করতে চাই তাহলে আমরা লিখব বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব বৃদ্ধি বাই সময়। দুটোকেই দুভাবেই আমরা বিক্রিয়ার হার প্রকাশ করতে পারি। তো এদেরকে যদি আমরা গ্রাফিক্যালি প্লট করি সেক্ষেত্রে আমরা কীরকম গ্রাফ পাবো একটু দেখো। এক্স অ্যাক্সিস বরাবর সময় প্লট হয়েছে এবং ওয়াই অ্যাক্সিস বরাবর গাঢ়ত্বকে প্লট করা হয়েছে। গ্রিন যে কার্ভটা সেটা হচ্ছে বিক্রিয়কের, সেখানে লক্ষ্য করলে দেখবে সময় যত এগিয়েছে বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব কিন্তু কমেছে। আর পিঙ্ক যে কার্ভটা সেটা হচ্ছে বিক্রিয়াজাত পদার্থের, সময়ের সঙ্গে সঙ্গে বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব বৃদ্ধি পেয়েছে। তাহলে এই দুটো কার্ভ হচ্ছে বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। এখন একটা রাসায়নিক বিক্রিয়া দেওয়া রয়েছে, দেখো এ থেকে বি উৎপন্ন হচ্ছে, তাহলে এ হচ্ছে বিক্রিয়ক আর বি হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ। ধরো রাসায়নিক বিক্রিয়া শুরু হওয়ার পর t1 সেকেন্ড পরে এর কনসেন্ট্রেশন দাঁড়াচ্ছে, থার্ড ব্র্যাকেটের মধ্যে আমরা লিখব এ কে রাখবো, ধরে নিচ্ছি A1, এবং t2 সেকেন্ড পরে সেই কনসেন্ট্রেশন দাঁড়াচ্ছে A2। একইভাবে বিক্রিয়াজাত পদার্থের ক্ষেত্রে t1 সেকেন্ড পর কনসেন্ট্রেশন হচ্ছে B1 এবং t2 সেকেন্ড পরে হচ্ছে B2। এখন চিন্তা করে দেখো যত সময় এগোবে বিক্রিয়ক কিন্তু কমবে, তাহলে A1 বড় না A2 বড়? অবশ্যই A1 বেশি ছিল, যত সময় এগিয়েছে কমেছে বিক্রিয়ক পদার্থ, মানে A2 হচ্ছে ছোট, A1 হচ্ছে বড়। কিন্তু বিক্রিয়াজাত পদার্থের বেলায় কিন্তু B1টা ছোট, B2টা বড়, কারণ যত সময় এগোয় বিক্রিয়াজাত পদার্থ বাড়তে থাকে। তাহলে T2 থেকে যদি আমরা T1 মাইনাস করি সেটাকে আমরা এক্সপ্রেস করছি ডেল্টা টি, সময়ের যে ব্যবধান সেটাকে আমরা ডেল্টা টি দিয়ে রিপ্রেজেন্ট করছি। ডেল্টা টি সময়ের ব্যবধানে আমরা দেখে নিই যে বিক্রিয়কের কি তফাৎ হচ্ছে। A2 থেকে আমরা A1 যদি মাইনাস করি সেক্ষেত্রে আমরা যে রেজাল্টটা পাবো সেটা অবশ্যই কিন্তু নেগেটিভে পাবো, কারণ A2টা ছোট আর A1 হচ্ছে বড়। তাহলে দেখো আমরা ডিফারেন্সটাকে ডেল্টা কনসেন্ট্রেশন অফ এ দিয়ে দেখিয়েছি এবং এর মানটা কিন্তু নেগেটিভ। একইভাবে যদি বিক্রিয়াজাত পদার্থের ক্ষেত্রে ডিফারেন্স বার করি তাহলে আমাদের বেরোচ্ছে ডেল্টা অফ কনসেন্ট্রেশন অফ বি, যেই মানটা কিন্তু পজিটিভ, কারণ B2টা কিন্তু বড়, B1 ছোট। তাহলে আমরা বিক্রিয়া হার যদি বার করতে যাই তাহলে সেক্ষেত্রে আমরা লিখব R ইকুয়াল টু মাইনাস অফ ডেল্টা কনসেন্ট্রেশন অফ এ বাই ডেল্টা টি, কারণ বিক্রিয়কের যে টার্মটা আমরা পেয়েছি সেটা তো মাইনাসে পেয়েছি, সে কারণে আমরা আগে মাইনাস বসিয়েছি। কিন্তু বিক্রিয়াজাতর ক্ষেত্রে দেখো ডিফারেন্স কিন্তু পজিটিভে বেরিয়েছে, কাজেই বিক্রিয়াজাতর মাধ্যমে প্রকাশ করতে গেলে আমরা কিন্তু আর তখন নেগেটিভ সাইন বসাবো না। তাহলে বিক্রিয়াজাত পদার্থের মাধ্যমে বিক্রিয়া হার যদি প্রকাশ করতে চাই সেখানে লিখব R ইকুয়াল টু ডেল্টা কনসেন্ট্রেশন অফ ক্যাপিটাল বি বাই ডেল্টা টি, একক সময়ে বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্বের বৃদ্ধিটা। তাহলে এইভাবে যে রিয়াকশন রেটটা আমরা বার করছি সেটা হচ্ছে গড় বিক্রিয়া হার, অ্যাভারেজ রিয়াকশন রেট। বিক্রিয়া হার দু রকমের হয়, একটা হচ্ছে গড় বিক্রিয়া হার অ্যাভারেজ রেট, যেটা আমরা এইমাত্র পড়লাম, আর একটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস রেট, তাৎক্ষণিক হার। তাৎক্ষণিক হার কাকে বলছে? আমরা যেটা এতক্ষণ ধরে পড়লাম সেটা হচ্ছে গড় বিক্রিয়া হার। যেরকম এখানে একটা ইকুয়েশন রয়েছে, দেখো এ আর বি থেকে সি আর ডি উৎপন্ন হচ্ছে, এ আর বি হচ্ছে বিক্রিয়ক আর সি আর ডি হচ্ছে বিক্রিয়াজাত। সেক্ষেত্রে আমরা বিক্রিয়ার হারকে রিপ্রেজেন্ট করব আর ইকুয়াল টু, বিক্রিয়কের মাধ্যমে প্রকাশ করতে চাইলে মাইনাস বসবে, মাইনাস অফ ডেল্টা কনসেন্ট্রেশন অফ এ বাই ডেল্টা টি।
যদি বি এর মাধ্যমে প্রকাশ করি সেক্ষেত্রেও বি হচ্ছে বিক্রিয়ক, তার মানে নেগেটিভ সাইন বসাবো, মাইনাস ডেল্টা কনসেন্ট্রেশন অফ বি বাই ডেল্টা টি। যদি বিক্রিয়াজাত সি এর মাধ্যমে প্রকাশ করি সেক্ষেত্রে আর মাইনাস বসবে না, কারণ বিক্রিয়াজাত বৃদ্ধি পায়। তাহলে ডেল্টা অফ কনসেন্ট্রেশন অফ সি বাই ডেল্টা টি। একইভাবে ডি এর ক্ষেত্রেও তাই হবে, ডেল্টা অফ কনসেন্ট্রেশন অফ ডি বাই ডেল্টা টি। এটা হচ্ছে বিক্রিয়ার অ্যাভারেজ রেট। কিন্তু যদি আমরা কোনো একটা নির্দিষ্ট মুহূর্তে খুব কম সময়ের ব্যবধানে কোনো রাসায়নিক বিক্রিয়ার হার নির্ণয় করতে চাই তাহলে সেটা হয়ে যায় তাৎক্ষণিক হার। কোনো একটা মুহূর্তে, কোনো একটা ফ্র্যাকশন অফ সেকেন্ডে, যেখানে সময়ের ব্যবধান খুবই স্বল্প, সেই হারকে আমরা বলছি তাৎক্ষণিক হার বা ইনস্ট্যান্টিনিয়াস রিঅ্যাকশন রেট। যেরকম দেখো নিচে আমি এক্সাম্পল দিয়ে দেখিয়েছি, এ থেকে বি উৎপন্ন হচ্ছে, টি সেকেন্ডে যদি এর কনসেন্ট্রেশন থার্ড ব্র্যাকেটের মধ্যে এ দিয়ে লিখি আমরা, এবং বি এর কনসেন্ট্রেশন যদি থার্ড ব্র্যাকেটের মধ্যে বি হয়, ঠিক তার পর মুহূর্তেই যদি আমরা ডেল্টা টি সেকেন্ড দিয়ে সেটাকে লিখি, দেখো লিখেছি ডেল্টা অফ কনসেন্ট্রেশন অফ এ এবং ডেল্টা অফ কনসেন্ট্রেশন অফ বি। এই ক্ষেত্রে এই যে টি সেকেন্ড আর ডেল্টা টি সেকেন্ড, এই দুটো সময়ের ব্যবধান এতটাই অল্প যে আমরা এটাকে প্রকাশ করতে পারি লিমিট ডেল্টা টি টেন্স টু 0, মানে খুব ফ্র্যাকশন অফ সেকেন্ডে আমরা কোনো বিক্রিয়ার হার যদি বার করতে চাই তাহলে আমরা সেক্ষেত্রে এইভাবে লিখব, লিমিট ডেল্টা টি টেন্স টু 0, বিক্রিয়কের টার্মে এবার বিক্রিয়ার হারটা লিখব মাইনাস অফ ডেল্টা কনসেন্ট্রেশন অফ এ বাই ডেল্টা টি। এই এত বড় এক্সপ্রেশন না লিখে আমরা তাৎক্ষণিক বিক্রিয়ার হারকে সোজাভাবে প্রকাশ করি স্মল ডি দিয়ে। যেখানে আমরা ডেল্টা সাইন ইউজ করছিলাম সেখানে আমরা স্মল ডি দিয়ে ব্যাপারটাকে রিপ্রেজেন্ট করি তাৎক্ষণিক হার নির্ণয়ের ক্ষেত্রে। সেক্ষেত্রে এক্সপ্রেশন দাঁড়াচ্ছে, দেখো বাকি সব সেম থাকবে, যেরকম মাইনাস বসছিল বিক্রিয়কের বেলায় সেরকমই বসবে, মাইনাস ডি ডিটি অফ কনসেন্ট্রেশন অফ এ, যখন আমরা বিক্রিয়কের মাধ্যমে তাৎক্ষণিক হার প্রকাশ করছি। আর যদি বিক্রিয়াজাতর মাধ্যমে তাৎক্ষণিক হার প্রকাশ করি সেক্ষেত্রে আর মাইনাস বসাবো না, ডি ডিটি অফ কনসেন্ট্রেশন অফ বি। তাহলে যেখানে ডেল্টা টি খুবই ক্ষুদ্র হয় সেখানে ডেল্টা এ এবং ডেল্টা বির মানও খুব ক্ষুদ্র হবে। খুব ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের জন্য আমরা ডেল্টা সাইনের বদলে স্মল ডি ইউজ করি। তাহলে সেখানে আমরা রিঅ্যাকশন রেট ইকুয়াল টু লিখতে পারছি মাইনাস অফ ডিডিটি অফ কনসেন্ট্রেশন অফ এ অথবা ডিডিটি অফ কনসেন্ট্রেশন অফ বি। এইভাবে আমরা কখনো অ্যাভারেজ রিঅ্যাকশন রেট বার করছি ডেল্টা ইউজ করে, অথবা ইনস্ট্যান্টিনিয়াস রেট বার করছি স্মল ডি ইউজ করে। বিক্রিয়া হারের একক, মানে এতক্ষণ যে স্মল আরটা বার করলাম বিক্রিয়া হার, তার একক কি হবে? দেখো বিক্রিয়া হারকে আমরা কিভাবে প্রকাশ করছি, বিক্রিয়ক অথবা বিক্রিয়াজাতের গাঢ়ত্ব বাই একক সময়, তাই তো? তাহলে ওপরে থাকবে গাঢ়ত্বের একক, নিচে থাকবে সময়ের একক। এখন গাঢ়ত্বকে কিভাবে প্রকাশ করা হয়, মোল পার লিটার, আর সময়ের একক হচ্ছে সেকেন্ড। তাহলে সেক্ষেত্রে দেখো আমাদের দাঁড়িয়েছে জিনিসটা মোল ইন্টু লিটার ইনভার্স, আর নিচের সেকেন্ডটা ওপরে উঠে গেছে সেকেন্ড ইনভার্স। যদি আমরা সময়কে মিনিট বা ঘন্টা দিয়ে প্রকাশ করি, তাহলে যদি মিনিট দিয়ে করি তাহলে সেক্ষেত্রে একক হবে মোল লিটার ইনভার্স মিনিট ইনভার্স। যদি আমরা ঘন্টা দিয়ে প্রকাশ করি মোল লিটার ইনভার্স আওয়ার ইনভার্স। যদি আমরা গ্যাসীয় পদার্থ নিয়ে কাজ করি সেক্ষেত্রে কিন্তু গাঢ়ত্ব আর মোল পার লিটারে লিখি না, কিসে লিখি, অ্যাটমসফিয়ার ইউনিটে। তাহলে তখন একক হয়ে যাবে অ্যাটমসফিয়ার সেকেন্ড ইনভার্স। এসআই পদ্ধতিতে অ্যাটমসফিয়ারের জায়গায় বার ইউনিট ইউজ করা হয়। 1 অ্যাটমসফিয়ার ইকুয়াল টু 1.013 বার। তাহলে এসআই পদ্ধতিতে বিক্রিয়া হারের একক দাঁড়াবে বার সেকেন্ড ইনভার্স। নেক্সট হচ্ছে বিক্রিয়া হারকে যখন আমরা প্রকাশ করছি তখন কোনো বিক্রিয়ায় যে সহগগুলো থাকে, সহগ কাকে বলা হচ্ছে,
দুটো রিয়াকশান রয়েছে। প্রথম রিয়াকশানে দেখো এ আর বি পরস্পর যুক্ত হয়ে সি আর ডি উৎপন্ন করছে। প্রত্যেকের আগে কোনো সংখ্যা কিন্তু নেই। এর আগে কোনো সংখ্যা নেই মানে 1 আছে, বি এর আগে কোনো সংখ্যা নেই মানে 1 আছে। একইভাবে সি আর ডি এর আগেও কিন্তু 1 আছে। আগের যে সংখ্যাগুলো অর্থাৎ অণুর যে সংখ্যা সেগুলোকে বলা হয় স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট বা আনুপাতিক সহগ। সেকেন্ড যে রিয়াকশানটা নিচে লেখা আছে দেখো এ প্লাস বি থেকে 2c উৎপন্ন হচ্ছে। তার মানে এখানে এর আগে কিছু নেই মানে 1 আছে, কোএফিসিয়েন্ট হচ্ছে 1। বি এর আগে কিছু নেই মানে 1। সি এর আগে রয়েছে 2, তার মানে এখানে কোএফিসিয়েন্ট হচ্ছে 2। আমরা দেখব যে বিক্রিয়া হার যখন প্রকাশ করছি তখন এই কোএফিসিয়েন্টগুলো কোথায় যাচ্ছে। দেখো প্রথম বিক্রিয়াটা দেখো, এটা এতক্ষণ ধরে যেরকম শিখলে এটা খুবই সোজা। এ প্লাস বি থেকে সি আর ডি উৎপন্ন হচ্ছে, সেখানে বিক্রিয়া হারকে আমরা যদি এর টার্মে প্রকাশ করি তাহলে অবশ্যই মাইনাস বসবে, কারণ বিক্রিয়ক। যদি বি এর টার্মে প্রকাশ করি তখনও কিন্তু মাইনাস বসিয়েছি। দেখো ওপরের টার্মগুলো সব ডেল্টা দিয়ে দেখিয়েছি আর নিচের টার্মগুলো সব স্মল ডি দিয়ে প্রকাশ করেছি। মানে ওপরেরগুলো হচ্ছে সব গড় বিক্রিয়া হার আর নিচেরগুলো হচ্ছে সব তাৎক্ষণিক হার। ক্লিয়ার? দেখো সি আর ডি এর সময় কিন্তু আর মাইনাস দিইনি, কারণ ওরা হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ। এবারে নিচের রিয়াকশানটা এসো, 2 নম্বর রিয়াকশান। এ প্লাস বি থেকে 2c উৎপন্ন হচ্ছে, তখন বিক্রিয়া হার লেখার সময় আমরা কি করব? যদি এর টার্মে প্রকাশ করি তাহলে মাইনাস অফ ডেল্টা কনসেন্ট্রেশন অফ এ বাই ডেল্টা টি। যদি বি এর টার্মে প্রকাশ করি মাইনাস ডেল্টা কনসেন্ট্রেশন অফ বি বাই ডেল্টা টি। এবার সি এর টার্মে প্রকাশ করব, মাইনাস বসবে না, আগে আছে 2, 2টা চলে যাবে নিচে। তার মানে কি, যদি কোএফিসিয়েন্ট থাকে সেই কোএফিসিয়েন্টগুলো নিচে চলে যায়। ডেল্টা কনসেন্ট্রেশন অফ সি বাই ডেল্টা টি। একইভাবে যদি তাৎক্ষণিক হার হিসেবে প্রকাশ করতে চাও একই থাকবে, শুধু ডেল্টাগুলো স্মল ডি হয়ে যাবে। ঠিক আছে? পরের যে রিয়াকশানটা রয়েছে দেখো 2a প্লাস 3b থেকে উৎপন্ন হচ্ছে c প্লাস 2d। তাহলে এর আগে সহগ রয়েছে 2, তাহলে বিক্রিয়া হার লেখার সময় 2টা নিচে চলে যাচ্ছে। যেহেতু বিক্রিয়ক কাজে একটা মাইনাস বসাবো। ddt অফ কনসেন্ট্রেশন অফ এ। যদি বি এর মাধ্যমে প্রকাশ করি সেক্ষেত্রে দেখো সহগ রয়েছে 3, 3টা চলে যাবে নিচে, মাইনাস বসবে যেহেতু বি হচ্ছে বিক্রিয়ক পদার্থ। তাহলে এক্সপ্রেশন হবে মাইনাস ডিডিটি অফ কনসেন্ট্রেশন অফ বি। যদি সি এর টার্মে প্রকাশ করি, সি এর আগে কিছু নেই মানে কোএফিসিয়েন্ট হচ্ছে 1, তাহলে ডিডিটি অফ কনসেন্ট্রেশন অফ সি। যদি ডি এর টার্মে প্রকাশ করি এক্ষেত্রে তো আর মাইনাস দেবো না, কারণ বিক্রিয়াজাত পদার্থ। তাহলে 2টা চলে যাবে নিচে, কোএফিসিয়েন্ট 2 আছে, আর ডিডিটি অফ কনসেন্ট্রেশন অফ ডি। এই ব্যাপারটাকে যদি আমরা জেনারেলাইজভাবে লিখি তাহলে দেখো এ বি পরস্পর যুক্ত হয়ে সি আর ডি উৎপন্ন করছে, যেখানে কোএফিসিয়েন্ট রয়েছে স্মল এ, স্মল বি, স্মল সি, স্মল ডি। যেখানে আমরা বিক্রিয়া হার প্রকাশের সময় এই এ বি সি ডি স্মলগুলোকে সব নিচে পাঠিয়ে দিয়েছি, কারণ ওরা কোএফিসিয়েন্ট। ঠিক আছে? আচ্ছা, একটা রিয়াকশান দিয়ে আমি বিক্রিয়া হার বার করে দেখিয়েছি। দেখো নাইট্রোজেন এবং হাইড্রোজেন থেকে অ্যামোনিয়া উৎপন্ন হচ্ছে। 1 অণু নাইট্রোজেন, কোএফিসিয়েন্ট হচ্ছে 1, আর 3 অণু হচ্ছে হাইড্রোজেন, কোএফিসিয়েন্ট হচ্ছে 3। তাহলে যত অণু অ্যামোনিয়া উৎপন্ন হয়েছে সেটা হচ্ছে 2 অণু। তাহলে বিক্রিয়া হার লেখার সময় তোমরা খেয়াল করবে কি করে কোএফিসিয়েন্টগুলো নিচে চলে গেছে। এর ওপর থেকে অনেক সময় ছোট্ট 2 লাইনের অঙ্ক দেয়, যেরকম একটা অঙ্ক এখানে দেখো 3a থেকে 2b এবং c উৎপন্ন হচ্ছে, সেখানে মাইনাস ডিডিটি অফ কনসেন্ট্রেশন অফ এ বলে দিয়েছে 0.01। তাহলে ডিডিটি অফ কনসেন্ট্রেশন অফ বি আর ডিডিটি অফ কনসেন্ট্রেশন অফ সি এই দুটোর মান বার করতে বলেছে। সেক্ষেত্রে আমরা কি করব, যে রিয়াকশানটা দিয়েছে তার প্রথমে রিয়াকশান রেটগুলো লিখে ফেলা যাক। দেখো খুব সিম্পল, সহগগুলোকে নিচে পাঠিয়ে তোমরা প্রথমে রিয়াকশান রেটগুলোকে লিখে নেবে। সেখানে দেখবে ডিডিটি অফ কনসেন্ট্রেশন অফ এর মানটা এখানে দেওয়া রয়েছে 0.01।
এবার তার সঙ্গে দেখো বাকি দুটো কিন্তু সমান, তাহলে আমরা কি করে বার করব ডিডিটি অফ কনসেন্ট্রেশন অফ বি। আগে হাফ রয়েছে, হাফটা ওখানে গুণ হয়ে যাবে, 1/3 ইন্টু 0.01 সঙ্গে 2 ওপরে উঠে গুণ হবে। আর ডিডিটি অফ কনসেন্ট্রেশন অফ সি বার করার সময় যেহেতু কোনো সহগ এখানে নিচে নেই, কাজে এই ভ্যালুটাই থাকবে 1/3 ইন্টু 0.01। ইউনিটটা অবশ্যই খেয়াল করবে যে রিয়াকশান রেটের ইউনিট কি হয়, মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। নেক্সট আমরা দেখব যে এই যে রেট অফ রিয়াকশন পড়লাম তার উপর কোন কোন ফ্যাক্টর কি ধরনের প্রভাব ফেলে। একদম নিচের যে ফ্যাক্টরটা রয়েছে দেখো, কনসেন্ট্রেশন অফ রিয়াক্ট্যান্স মানে বিক্রিয়কের গাঢ়ত্ব। স্থির উষ্ণতায় কোনো নির্দিষ্ট বিক্রিয়ায় বিক্রিয়কের গাঢ়ত্ব যদি বৃদ্ধি করা হয় তাহলে বিক্রিয়ার গতিও বৃদ্ধি পায়। বিক্রিয়ক যত বাড়াবো বিক্রিয়া তত দ্রুত হবে। বিক্রিয়কের গাঢ়ত্ব যদি হ্রাস করা হয় তাহলে বিক্রিয়ার গতিবেগও ক্রমশ কমতে থাকে। পরের ফ্যাক্টর দেখো, টেম্পারেচার উষ্ণতা। প্রায় সমস্ত রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রেই উষ্ণতা যদি বাড়ানো হয় বিক্রিয়ার গতি বৃদ্ধি পায়, উষ্ণতা কমালে বিক্রিয়ার গতি হ্রাস পায়। নেক্সট হচ্ছে ক্যাটালিস্ট মানে অনুঘটক। অনুঘটক তোমরা জানো যে অনুঘটকের কাজই হচ্ছে কোনো রাসায়নিক বিক্রিয়ায় উপস্থিত থেকে বিক্রিয়ার বেগ বাড়ানো। ফোর্থ হচ্ছে নেচার অফ রিয়াক্ট্যান্স মানে বিক্রিয়ক পদার্থের প্রকৃতি। কোনো রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থের অণুর মধ্যে যে বন্ধন, সেই বন্ধন যদি সহজে ভেঙে যায় এবং নতুন বন্ধন যদি সহজে সৃষ্টি হয় তাহলে সেই রাসায়নিক বিক্রিয়ার হার দ্রুত হয়। যদি বিক্রিয়কের অণুর বন্ধন ভাঙতে দেরি হয়, সহজে বিভাজিত না হয় এবং নতুন বন্ধনও যদি সহজে সৃষ্টি না হয়, সেক্ষেত্রে কিন্তু রাসায়নিক বিক্রিয়ার হার অনেকটাই কমে যায়। তাহলে বিক্রিয়ক পদার্থের বন্ধনের তারতম্যের কারণেও কিন্তু রেট অফ রিয়াকশন বাড়ে কমে। এই পয়েন্টগুলো তোমরা টেক্সট বই খুলবে, সেখানে দেখবে আরও কিছু প্রভাব রয়েছে, কিছু কিছু বিষয়ের প্রভাব রয়েছে। ইম্পর্টেন্ট জায়গাগুলো আমি বলে দিলাম, তোমরা টেক্সট বই ফলো করবে, আরও ডিটেলসে আলোচনা সেখানে রয়েছে। নেক্সট পড়ব ভরক্রিয়া সূত্র, মাস অ্যাকশন, ল অফ মাস অ্যাকশন। সেখানে কি বলা হচ্ছে, একটা রিয়াকশান লেখা রয়েছে দেখো, A প্লাস বি থেকে উৎপন্ন হচ্ছে সি। এই রিয়াকশানের ক্ষেত্রে বিক্রিয়া হার কি হবে? ভরক্রিয়া সূত্রে বলা হয় যে কোনো রাসায়নিক বিক্রিয়ার বিক্রিয়া হার বিক্রিয়কের সক্রিয় ভরের সমানুপাতিক হবে। এখানে বিক্রিয়ক কারা? এ এবং বি। তাহলে বিক্রিয়া হার সমানুপাতিক চিহ্ন দিয়ে আমরা লিখব কনসেন্ট্রেশন অফ এ ইন্টু কনসেন্ট্রেশন অফ বি। প্রপোর্শনালিটি সাইন তুলতে গেলে একটা কনস্ট্যান্ট আসে, এখানে এসছে স্মল কে। এই স্মল কে কে বলা হয় রেট কনস্ট্যান্ট বা হার ধ্রুবক। নিচে আমি আরেকটা রিয়াকশান দেখিয়েছি দেখো, 2A প্লাস বি পরস্পর যুক্ত হয়ে উৎপন্ন করছে সি প্লাস 3D। এখানে বিক্রিয়ক কারা? এ আর বি। তাহলে এখানে বিক্রিয়া হার লেখার সময় আমরা লিখব রেট কনস্ট্যান্ট ইন্টু এর আগে কোএফিসিয়েন্ট রয়েছে 2, সেই 2টা চলে যাবে মাথায়, তাহলে কনসেন্ট্রেশন অফ এ স্কোয়ার ইন্টু কনসেন্ট্রেশন অফ বি। বি এর আগে কোনো কোএফিসিয়েন্ট নেই। এইভাবে ভরক্রিয়া সূত্রের মাধ্যমে বিক্রিয়া হার প্রকাশ করা হয়। যদি জেনারেলাইজ ফর্মে লেখা হয় তাহলে দেখো এ আর বি এর আগে স্মল এ স্মল বি রয়েছে, বিক্রিয়া হার লেখার সময় রেট কনস্ট্যান্ট ইন্টু কনসেন্ট্রেশন অফ ক্যাপিটাল এ টু দি পাওয়ার স্মল এ ইন্টু কনসেন্ট্রেশন অফ ক্যাপিটাল বি টু দি পাওয়ার স্মল বি আমরা লিখছি। এবার একটা রিয়াকশান দেখে নাও, নাইট্রোজেন পেন্টঅক্সাইডের বিয়োজন ঘটে NO2 আর O2 উৎপন্ন হচ্ছে। এই বিক্রিয়ায় নাইট্রোজেন পেন্টঅক্সাইডের আগে সহগ হিসেবে রয়েছে 2, তাহলে বিক্রিয়া হার আমরা কেমন করে লিখব? রেট কনস্ট্যান্ট ইন্টু কনসেন্ট্রেশন অফ N2O5 মাথায় লিখব 2,
এটা হচ্ছে তাত্ত্বিক ফল, মানে থিওরিটিক্যাল অবজারভেশনে আমরা বিক্রিয়া হারের এই ইকুয়েশনটা পাচ্ছি। কিন্তু যদি পরীক্ষার মাধ্যমে ফলাফল নির্ণয় করা হয় সেক্ষেত্রে দেখা যায় বিক্রিয়া হার দাঁড়াচ্ছে রেট কনস্ট্যান্ট ইন্টু কনসেন্ট্রেশন অফ N2O5। দেখো মাথায় কিন্তু আর 2 নেই, তাহলে এই যে থিওরিটিক্যাল ভ্যালু অনুযায়ী একরকম বিক্রিয়া হার পাচ্ছি আর অবজার্ভ ভ্যালু অন্যরকম পাচ্ছি। এখান থেকেই অন্য আর একটা সূত্র এলো, সেটা হচ্ছে বিক্রিয়ার গতিসূত্র। বিক্রিয়ার গতিসূত্র যেটা নির্ণয় করা হচ্ছে সেটা কিন্তু সম্পূর্ণ পরীক্ষা ভিত্তিক ফলাফল যেটা পাচ্ছি তার উপর ভিত্তি করেই রচিত হচ্ছে। যেরকম এখানে ইকুয়েশনটা আবার আমি লিখেছি, দেখো 2N2O5 থেকে উৎপন্ন হচ্ছিল 4NO2 এবং O2। সেখানে বিক্রিয়া হার আমরা যেটা পরীক্ষালব্ধ ফল পাচ্ছি সেটা হচ্ছে রেট কনস্ট্যান্ট ইন্টু কনসেন্ট্রেশন অফ N2O5। তাহলে পরীক্ষালব্ধ ফল অনুযায়ী যেহেতু আমরা এই ইকুয়েশনটা পাচ্ছি, এটা হচ্ছে বিক্রিয়ার গতিসূত্র অনুযায়ী বিক্রিয়া হার, এবং এই সমীকরণকে বলা হয় বিক্রিয়া হার সমীকরণ। কেমন? আর একটা ইকুয়েশন রয়েছে, দেখো 4NO2 প্লাস O2 থেকে 2N2O5 উৎপন্ন হচ্ছে। এটারই রিভার্স, আগেরটারই রিভার্স ইকুয়েশন হচ্ছে এটা। তো এখানে বিক্রিয়া হার কি দাঁড়াচ্ছে? যদি আমরা থিওরিটিক্যাল ভ্যালু অনুযায়ী দেখতাম তাহলে আমরা লিখতাম কি, রেট কনস্ট্যান্ট ইন্টু কনসেন্ট্রেশন অফ NO2 টু দি পাওয়ার 4 ইন্টু কনসেন্ট্রেশন অফ O2। কিন্তু পরীক্ষালব্ধ ফল যেটা হচ্ছে সেখানে খেয়াল করে দেখো 4 কিন্তু নেই, আছে 2। রেট কনস্ট্যান্ট ইন্টু কনসেন্ট্রেশন অফ NO2 টু দি পাওয়ার 2 ইন্টু কনসেন্ট্রেশন অফ O2। তাহলে এটা হচ্ছে বিক্রিয়া হার সমীকরণ যেটা আমরা পরীক্ষালব্ধ ফল অনুযায়ী পাচ্ছি। এখন পরীক্ষালব্ধ ফল অনুযায়ী এই যে বিক্রিয়া হার পাচ্ছি এটাকে আমরা বিক্রিয়কের মাধ্যমেও প্রকাশ করতে পারি অথবা বিক্রিয়াজাত পদার্থের মাধ্যমেও প্রকাশ করতে পারি, যেরকম এতক্ষণ করে এলাম। তাহলে সেই ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে? প্রথমে আমরা লিখব যে রেট কনস্ট্যান্ট ইন্টু কনসেন্ট্রেশন অফ NO2 স্কোয়ার ইন্টু কনসেন্ট্রেশন অফ O2 সমান সমান আমরা কি লিখতে পারি? যদি বিক্রিয়কের মাধ্যমে প্রকাশ করি লিখব 1/4, যেহেতু NO2-র আগে কোএফিসিয়েন্ট রয়েছে 4, মাইনাস ddt অফ কনসেন্ট্রেশন অফ NO2। যদি O2-র মাধ্যমে প্রকাশ করি কি লিখব? মাইনাস ddt অফ কনসেন্ট্রেশন অফ O2। যদি N2O5-এর মাধ্যমে প্রকাশ করি, আগে কোএফিসিয়েন্ট রয়েছে 2, 2টা চলে যাবে নিচে, হাফ ইন্টু ddt অফ কনসেন্ট্রেশন অফ N2O5। জেনারেলাইজ ফর্মে যদি আমরা লিখি তাহলে নিচের ইকুয়েশনটা ফলো করো, যেখানে কোএফিসিয়েন্ট রয়েছে স্মল a স্মল b স্মল c স্মল d। সেক্ষেত্রে আমরা বিক্রিয়া হার লিখছি রেট কনস্ট্যান্ট ইন্টু কনসেন্ট্রেশন অফ a টু দি পাওয়ার আলফা ইন্টু কনসেন্ট্রেশন অফ b টু দি পাওয়ার বিটা। খেয়াল করে দেখো আমরা কিন্তু এখানে পাওয়ারগুলোতে স্মল a স্মল b দিইনি। কেন দিইনি? দিয়েছি আলফা বিটা, কারণ হচ্ছে এই আলফা এবং বিটার মান স্মল a স্মল বির মানের সমান হতেও পারে নাও পারে। এই কারণে আমরা আলফা বিটা দিয়ে পাওয়ারগুলোকে রিপ্রেজেন্ট করছি। অর্থাৎ কি, পরীক্ষালব্ধ যে ফলটা আমরা পাচ্ছি বিক্রিয়া হার, সেই পরীক্ষালব্ধ ফল তাত্ত্বিক ফলের সঙ্গে ম্যাচ করতেও পারে নাও পারে। সে কারণে আমরা আলফা বিটা দিয়ে রিপ্রেজেন্ট করছি। নেক্সট দেখে নাও যে হার ধ্রুবক কাকে বলছে। হার ধ্রুবক কাকে বলে? রেট কনস্ট্যান্ট। একটা ইকুয়েশন রয়েছে এ আর বি থেকে উৎপন্ন হচ্ছে সি আর ডি। বিক্রিয়া হার আমরা কিভাবে লিখব? রেট কনস্ট্যান্ট ইন্টু কনসেন্ট্রেশন অফ এ টু দি পাওয়ার আলফা ইন্টু কনসেন্ট্রেশন অফ বি টু দি পাওয়ার বিটা। এখানে দেখো যদি প্রত্যেক বিক্রিয়কের গাঢ়ত্ব একক হয়, মানে কনসেন্ট্রেশন অফ এ যদি 1 হয় এবং কনসেন্ট্রেশন অফ বি যদি 1 হয়, তাহলে সেখানে বিক্রিয়া হার আমার বেরোচ্ছে স্মল কে।
তার মানে কি দাঁড়াচ্ছে, কোনো রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়কের গাঢ়ত্ব যদি একক গাঢ়ত্ব হয় তখন সেই বিক্রিয়ার যে বিক্রিয়া হার নির্ণীত হলো সেই হারকে আমরা বলছি সেই বিক্রিয়ার হার ধ্রুবক। মানে এই যে স্মল কে এর মানটা আমরা বার করলাম কনসেন্ট্রেশন অফ এ আর কনসেন্ট্রেশন অফ বি ইকুয়াল টু 1 ধরে, সেটাই আমরা বলছি রেট কনস্ট্যান্টের সংজ্ঞা। কে বলা হয় জানো তোমরা? রেট কনস্ট্যান্ট। কে এর আর একটা নাম আছে, সেটা হচ্ছে স্পেসিফিক রেট কনস্ট্যান্ট, আপেক্ষিক হার ধ্রুবক। আপেক্ষিক কেন বলা হচ্ছে? যেহেতু আমরা এখানে বিক্রিয়কের গাঢ়ত্বগুলো এক ধরে নিয়ে জিনিসটা নির্ণয় করছি, পুরো ব্যাপারটাই আপেক্ষিক, সে কারণে একে কে এর অপর নাম হচ্ছে আপেক্ষিক হার ধ্রুবক। হার ধ্রুবকের একক নির্ণয় করব কি করে? দেখো এখানে বিক্রিয়া হারের যা ইকুয়েশন পেয়েছিলে, কে ইন্টু কনসেন্ট্রেশন অফ এ টু দি পাওয়ার আলফা ইন্টু কনসেন্ট্রেশন অফ বি টু দি পাওয়ার বিটা, এখান থেকে কে এর এক্সপ্রেশন কি পাচ্ছি? বিক্রিয়া হার বাই কনসেন্ট্রেশন অফ এ টু দি পাওয়ার আলফা ইন্টু কনসেন্ট্রেশন অফ বি টু দি পাওয়ার বিটা, সেটা এখানে লিখেছি। এবারে বিক্রিয়া হারের ইউনিট আমরা ক্লাসের শুরুতেই বার করেছিলাম, মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। আর কনসেন্ট্রেশন অফ এ কিসে ইউনিট কি হয়? মোল পার লিটার। কনসেন্ট্রেশন অফ বিও লিখবো মোল পার লিটার। মাথায় পাওয়ারগুলো যেরকম ছিল বসাবো আলফা আর বিটা। পরের স্টেপে দেখো আলফা আর বিটা প্লাস করে দিয়েছি। এবারে আলফা প্লাস বিটা যদি স্মল এন ধরা হয় তাহলে এগুলো এবারে ওপরে উঠছে, উঠে কি হবে? মোল লিটার ইনভার্স টু দি পাওয়ার 1 মাইনাস এন ইন্টু সেকেন্ড ইনভার্স। যদি এবারে ভেঙে লিখি তাহলে সেক্ষেত্রে দাঁড়াচ্ছে মোল টু দি পাওয়ার 1 মাইনাস এন ইন্টু লিটার টু দি পাওয়ার এন মাইনাস 1, ইনভার্স ছিল লিটারের মাথায় সেই কারণে উল্টে গেছে জিনিসটা, ইন্টু সেকেন্ড ইনভার্স। যদি গ্যাস নিয়ে আমরা কাজ করি সেক্ষেত্রে আমরা মোল পার লিটার ইউজ করি না, ইউজ করি অ্যাটমসফিয়ার। তখন আমাদের ইউনিট হয়ে যাবে অ্যাটমসফিয়ার টু দি পাওয়ার 1 মাইনাস এন ইন্টু সেকেন্ড ইনভার্স। এই ফর্মুলাগুলো মনে রাখতে হবে, কারণ এরপরে ফার্স্ট অর্ডার রিয়াকশান সেকেন্ড অর্ডার রিয়াকশানের সময় কিন্তু সেই অনুযায়ী এনের মান বসে কে এর একক নির্ণয় করতে হবে। এই যে মাথায় 1 মাইনাস এন মাইনাস 1 এগুলো মনে করে রাখতে হবে। নেক্সট পড়ব হার ধ্রুবকের বৈশিষ্ট্য। কে এর কী বৈশিষ্ট্য আছে? কোনো নির্দিষ্ট বিক্রিয়ার ক্ষেত্রে উষ্ণতা যদি ফিক্স থাকে তাহলে হার ধ্রুবকের মানও নির্দিষ্ট হয়। ভিন্ন ভিন্ন বিক্রিয়ার ক্ষেত্রে কে এর মান আলাদা আলাদা হয়। যদি উষ্ণতা পাল্টানো হয়, উষ্ণতা যদি চেঞ্জ করা হয় তাহলে কে এর মানও চেঞ্জ হয়। কে এর মান যত বেশি হবে বিক্রিয়ার বেগ কিন্তু তত বেশি হবে। মনে রাখতে হবে যে প্রত্যেক রাসায়নিক বিক্রিয়ার কিন্তু নিজস্ব একটা হার ধ্রুবক রয়েছে যার মান নির্ভর করে বিক্রিয়ার প্রকৃতি এবং বিক্রিয়ার উষ্ণতার ওপর। নেক্সট আমরা পড়ব বিক্রিয়ার ক্রম, অর্ডার অফ এ রিয়াকশন কাকে বলা হচ্ছে। এখানে দেখো রিয়াকশানটা প্রথমে দেখো, এ বি সি তিনটে হচ্ছে বিক্রিয়ক, তাদের কোএফিসিয়েন্ট রয়েছে স্মল এ স্মল বি স্মল সি, পরস্পর যুক্ত হয়ে বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করছে। বিক্রিয়া হার আমরা কিভাবে প্রকাশ করছি? পরীক্ষালব্ধ ফল আলফা বিটা দিয়ে প্রকাশ করব, স্মল এ বি তো আর দেবো না। সেক্ষেত্রে আমাদের ইকুয়েশন দাঁড়াচ্ছে স্মল কে ইন্টু মানে রেট কনস্ট্যান্ট ইন্টু কনসেন্ট্রেশন অফ এ টু দি পাওয়ার আলফা ইন্টু কনসেন্ট্রেশন অফ বি টু দি পাওয়ার বিটা ইন্টু কনসেন্ট্রেশন অফ সি টু দি পাওয়ার গামা। ক্রম কাকে বলছে? ওপরের এই পাওয়ারগুলোকে যদি যোগ করা হয়, আলফা প্লাস বিটা প্লাস গামা যোগ করে যে ভ্যালুটা সেটাই হচ্ছে সেই বিক্রিয়ার ক্রম। এবং যেহেতু আমরা এই বিক্রিয়া হারের ইকুয়েশনটা পরীক্ষালব্ধ ফল অনুযায়ী পাচ্ছি, কাজেই আমাদের মনে রাখতে হবে যে বিক্রিয়ার ক্রম যেটা আমরা নির্ণয় করব সেটাও কিন্তু পরীক্ষার মাধ্যমেই জানতে পারবো। আপেক্ষিকভাবে বিক্রিয়কের আগে কটা অণু রয়েছে সেই সংখ্যা থেকে কিন্তু আমরা বিক্রিয়ার ক্রম নির্ণয় করতে পারবো না।
তাহলে ক্রোম কাকে বলা হচ্ছে? বিক্রিয়কের গাঢ়ত্বের মাথায় যে সকল ঘাত রয়েছে সেই ঘাতের সমষ্টিকে বলা হচ্ছে সেই বিক্রিয়ার ক্রম। এন এর মান আমরা অর্ডারকে এন দিয়ে প্রকাশ করছি, মানে আলফা বিটা গামার যে যোগফল তাকে আমরা এন দিয়ে প্রকাশ করছি। এন যদি 1 হয় তাহলে সেটা হবে ফার্স্ট অর্ডার রিয়াকশন, প্রথম ক্রমের বিক্রিয়া। এন ইকুয়াল টু যদি 2 হয় তাহলে সেটা হবে সেকেন্ড অর্ডার রিয়াকশন। এন ইকুয়াল টু 3 হলে থার্ড অর্ডার রিয়াকশন। বিক্রিয়ার ক্রম পূর্ণ সংখ্যা হতে পারে, ভগ্নাংশ হতে পারে, এমনকি শূন্যও হতে পারে। এরকম অনেক বিক্রিয়া আছে যাদের কোনো ক্রম নেই। সেরকম একটা উদাহরণ তোমরা মনে রেখে দেবে যে হাইড্রোজেন এবং ব্রোমিনের বিক্রিয়ায় হাইড্রোজেন ব্রোমাইড উৎপন্ন হচ্ছে, এবং স্পেসিফিক এই রিয়াকশনটার ক্ষেত্রে কিন্তু বিক্রিয়া হার যে ইকুয়েশন দেখায় সেই ইকুয়েশন থেকে ক্রম নির্দিষ্ট রূপে পাওয়া সম্ভব হয় না। যদি কখনো বলে এমন একটা বিক্রিয়ার উদাহরণ দাও যেখানে ক্রম অনির্দিষ্ট, তখন কিন্তু এই বিক্রিয়াটা লিখে তার বিক্রিয়া হারের ইকুয়েশনটা লিখতে হবে। তাহলে এটা আমরা পড়লাম অর্ডার অফ এ রিয়াকশন। নেক্সট দেখব বিভিন্ন ক্রমের বিক্রিয়া কি কি পাচ্ছি তার কয়েকটা করে উদাহরণ দেখব আর হার ধ্রুবক নির্ণয় করব। প্রথমে হচ্ছে শূন্য ক্রমের রিয়াকশন, জিরো অর্ডার রিয়াকশন। কিভাবে হচ্ছে দেখো, এক্সাম্পল দেখো, হাইড্রোজেন এবং ক্লোরিনের বিক্রিয়ায় হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন হচ্ছে। পরীক্ষালব্ধ যে বিক্রিয়া হারের ইকুয়েশন পাচ্ছি সেটা পাশে লিখেছি। রেট কনস্ট্যান্ট ইন্টু কনসেন্ট্রেশন অফ H2 টু দি পাওয়ার 0, কনসেন্ট্রেশন অফ Cl2 টু দি পাওয়ার 0। তোমরা জানো যে কোনো কিছুর পাওয়ারে যদি 0 থাকে তার ভ্যালু হয় 1, তার মানে বিক্রিয়া হার সমান আমাদের দাঁড়াচ্ছে স্মল কে, অর্থাৎ রেট কনস্ট্যান্ট। সেক্ষেত্রে বিক্রিয়ার ক্রম আমরা কিভাবে পাবো? ওপরের পাওয়ারগুলোকে যোগ করব, মানে 0 প্লাস 0, তাহলে বিক্রিয়ার ক্রম হয়ে যাচ্ছে 0, অর্থাৎ এটা একটা শূন্য ক্রমের বিক্রিয়া, জিরো অর্ডার রিয়াকশন। পরের উদাহরণ দেখো, হাইড্রোজেন আয়োডাইড থেকে H2 এবং আয়োডিন উৎপন্ন হয়েছে। সেক্ষেত্রেও আমরা বিক্রিয়া হারের যে ইকুয়েশন পাচ্ছি পরীক্ষালব্ধ ফল থেকে, রেট কনস্ট্যান্ট ইন্টু হাইড্রোজেন আয়োডাইডের কনসেন্ট্রেশন মাথায় হচ্ছে 0, তাহলে এক্ষেত্রেও কিন্তু বিক্রিয়া ক্রম হচ্ছে 0, জিরো অর্ডার রিয়াকশন। আচ্ছা, এক্ষেত্রে হার ধ্রুবকের একক কি দাঁড়াচ্ছে? একটু আগেই আমরা হার ধ্রুবকের এককের ফর্মুলা বার করেছিলাম, মোল টু দি পাওয়ার 1 মাইনাস এন, এল টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু সেকেন্ড ইনভার্স। এখন আমাদের কাজ হচ্ছে এনের জায়গাগুলোতে 0 বসিয়ে দেবো, তাহলে আমাদের ইকুয়েশন দাঁড়াচ্ছে, একক দাঁড়াচ্ছে দেখো, মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। অর্থাৎ যে সমস্ত রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়া হার বিক্রিয়কের গাঢ়ত্বের ওপর একেবারেই নির্ভরশীল নয়, তারাই হচ্ছে জিরো অর্ডার রিয়াকশন। নেক্সট হচ্ছে ফার্স্ট অর্ডার রিয়াকশন, যদি বিক্রিয়কের গাঢ়ত্বের এক ঘাতের সঙ্গে সমানুপাতিক হয় বিক্রিয়া হার। কীরকম? এক্সাম্পলে দেখো, নাইট্রোজেন পেন্টঅক্সাইড থেকে NO2 পাচ্ছি, অক্সিজেন পাচ্ছি। সেক্ষেত্রে বিক্রিয়া হারের যে পরীক্ষালব্ধ ফল সেটা হচ্ছে রেট কনস্ট্যান্ট ইন্টু কনসেন্ট্রেশন অফ N2O5 টু দি পাওয়ার 1, তাহলে ক্রমও এখানে হচ্ছে 1। পরের এক্সাম্পল দেখো, H2O2 থেকে H2O আর অক্সিজেন পাচ্ছি। এখানেও ইকুয়েশন দেখো, H2O2-র মাথায় রয়েছে 1, তার মানে ক্রম হচ্ছে 1। তাহলে এরা হচ্ছে ফার্স্ট অর্ডার রিয়াকশন, বিক্রিয়কের গাঢ়ত্বের এক ঘাতের সঙ্গে সমানুপাতিক। তাহলে এক্ষেত্রে n এর মান হচ্ছে 1, তাহলে হার ধ্রুবকের যে একক সেখানে আমি n এর জায়গায় 1 বসাবো। তাহলে আমরা কি একক পাচ্ছি? মোল টু দি পাওয়ার 0, এল টু দি পাওয়ার 0, এস ইনভার্স, তার মানে পড়ে থাকছে শুধু সেকেন্ড ইনভার্স। অর্থাৎ ফার্স্ট অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে রেট কনস্ট্যান্টের ইউনিট হয় শুধু সেকেন্ড ইনভার্স। সেকেন্ড অর্ডার রিয়াকশনে কি হচ্ছে? এক্সাম্পল দেখো, H2I2 থেকে HI উৎপন্ন হচ্ছে। পরীক্ষালব্ধ যে বিক্রিয়া হার ইকুয়েশন, রেট কনস্ট্যান্ট ইন্টু কনসেন্ট্রেশন অফ H2 ইন্টু কনসেন্ট্রেশন অফ I2, দুটোর মাথায় পাওয়ার কিছু নেই মানে 1 আছে, তাহলে ক্রম আমরা পাচ্ছি 1 + 1 = 2।
পরের এক্সাম্পল দেখো, 2NOCl থেকে 2NO+Cl2 উৎপন্ন হচ্ছে। বিক্রিয়া হারের ইকুয়েশন হচ্ছে রেট কনস্ট্যান্ট ইন্টু কনসেন্ট্রেশন অফ NOCl টু দি পাওয়ার 2। তাহলে এখানে বিক্রিয়া ক্রম হচ্ছে 2। তাহলে এরা হচ্ছে সবাই সেকেন্ড অর্ডার রিয়াকশন, যেখানে বিক্রিয়া হার বিক্রিয়কের গাঢ়ত্বের 2 ঘাতের সমষ্টির সমান। তাহলে n এর মান হচ্ছে এখানে প্রত্যেক ক্ষেত্রেই 2। তাহলে কে এর যখন ইউনিট বার করব, আমরা n এর জায়গায় 2 বসাবো। 2 বসিয়ে আমরা ইউনিট পাচ্ছি, দেখো, মোল ইনভার্স, লিটার সেকেন্ড ইনভার্স। নেক্সট হচ্ছে তৃতীয় ক্রমের বিক্রিয়া। যদি বিক্রিয়া হার বিক্রিয়ক গাঢ়ত্বের ঘাত সমষ্টি 3-এর সঙ্গে সমানুপাতিক হয়, সেরকম একটা এক্সাম্পল রয়েছে। 2NO+O2 থেকে 2NO2 পাচ্ছি। বিক্রিয়া হারের যে সমীকরণ দেখে নাও, কনসেন্ট্রেশন অফ NOর মাথায় রয়েছে 2, কনসেন্ট্রেশন অফ O2র মাথায় রয়েছে 1। তাহলে আমাদের টোটাল অর্ডার দাঁড়াচ্ছে 2 + 1 = 3। n যদি 3 বসাই কে এর ইউনিটের ফর্মুলায়, তাহলে সেখান থেকে আমরা কে এর ইউনিট পাচ্ছি মোল টু দি পাওয়ার -2 L স্কোয়ার সেকেন্ড ইনভার্স। তাহলে এরা হয়ে গেল থার্ড অর্ডার রিয়াকশন। নেক্সট হচ্ছে ভগ্নাংশ ক্রমের বিক্রিয়া। কোথায় রিয়াকশন ফ্র্যাকশনাল অর্ডার হচ্ছে। এক্সাম্পল দেখে নাও, প্যারা হাইড্রোজেন থেকে অর্থ হাইড্রোজেনের রূপান্তর। এটা কিন্তু বিক্রিয়ার ক্রম হচ্ছে 3/2। সেরকমই COCl2 থেকে CO এবং ক্লোরিন উৎপন্ন হচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু বিক্রিয়ার অর্ডার হচ্ছে 3/2। তাহলে এরা বিক্রিয়কের গাঢ়ত্বের ভগ্নাংশ ঘাতের ওপর বিক্রিয়া হার নির্ভর করছে। এক্ষেত্রে হার ধ্রুবকের একক যখন নির্ণয় করবে, n এর জায়গায় 3/2 বসাবে। বসিয়ে দেখবে ইউনিট আসছে মোল টু দি পাওয়ার -1/2, লিটার টু দি পাওয়ার 1/2 এবং সেকেন্ড ইনভার্স। এই পড়ে ফেললাম আমরা বিভিন্ন অর্ডারের বিক্রিয়া। এরপরে বিক্রিয়ার দুটো টাইপ শিখব। একটা হচ্ছে মৌলিক বিক্রিয়া, একটা হচ্ছে জটিল বিক্রিয়া। খুব সিম্পল কিছু না, যেসব বিক্রিয়া একটা ধাপে ঘটে তারা হচ্ছে মৌলিক বিক্রিয়া, এবং যেসব বিক্রিয়া অনেকগুলো ধাপে ঘটে, স্টেপ ওয়াইজ ঘটে, তারা হচ্ছে জটিল বিক্রিয়া বা কমপ্লেক্স রিয়াকশন। আর যেগুলো একটা স্টেপে ঘটছে তারা হচ্ছে মৌলিক বিক্রিয়া বা এলিমেন্টারি রিয়াকশন। যেরকম এক্সাম্পল দেখে নাও, NO+O3 থেকে NO2 এবং O2 উৎপন্ন হচ্ছে একটা স্টেপে, এরা হচ্ছে এলিমেন্টারি রিয়াকশন। সেরকমই কমপ্লেক্স রিয়াকশনের ক্ষেত্রে দেখো কটা ধাপ আমরা পেয়েছি, 3টে ধাপ। হাইড্রোজেন ব্রোমাইড এবং অক্সিজেনের বিক্রিয়ায় জল আর ব্রোমিন উৎপন্ন হচ্ছে, 3টে ধাপে ঘটছে। তাহলে এরা হচ্ছে জটিল বিক্রিয়া বা কমপ্লেক্স রিয়াকশন। নেক্সট যেটা পড়বো সেটা হচ্ছে মলিকিউলারিটি অফ রিয়াকশন। এটা দিয়েই আজকে শেষ করব। মলিকিউলারিটি কাকে বলছে? এটার সঙ্গে অনেক সময় অর্ডার এই জিনিসটা গুলিয়ে যায়। একটু আগেই যে পড়লে বিক্রিয়ার ক্রম আর আণবিকতা দুটো ব্যাপার কিন্তু অনেক সময় গণ্ডগোল হয়। এটা খেয়াল রাখবে যে আণবিকতা হচ্ছে বিক্রিয়কের আগে যতগুলো অণু থাকবে তার সমষ্টিই হচ্ছে সেই বিক্রিয়ার আণবিকতা। ক্রম হচ্ছে অণুর সমষ্টি নয়, বিক্রিয়া হার সমীকরণে বিক্রিয়কের গাঢ়ত্বের মাথায় যে ঘাত, সেই ঘাতের সমষ্টি হচ্ছে ক্রম। আর বিক্রিয়ার আণবিকতা বা মলিকুলারিটি হচ্ছে বিক্রিয়কের আগে যতগুলো অণু থাকবে তাদের সমষ্টি। কেমন? এখানে এক্সাম্পল দেখো, বুঝতে পারবে। NO+O3, NOর আগে রয়েছে 1, O3-র আগে রয়েছে 1, তাহলে আণবিকতা হচ্ছে 2। Br+H2, Br-এর আগে রয়েছে 1, H2-র আগে রয়েছে 1, তাহলে আণবিকতা হচ্ছে 2। NOর আগে রয়েছে 2, ক্লোরিনের আগে রয়েছে 1, তার মানে 2 আর 1-এ 3। মনে রাখবে আণবিকতা কিন্তু সবসময় পূর্ণ সংখ্যা হয়, কখনো ভগ্নাংশ হয় না, এবং আণবিকতা হচ্ছে পুরোটাই একটা থিওরিটিক্যাল ভ্যালু। আর আমরা যখন ক্রম পড়ছিলাম সেটা কিন্তু একটা পরীক্ষালব্ধ ইকুয়েশনের উপর বেস করে আমরা ক্রম নির্ণয় করছিলাম, কিন্তু আণবিকতা যেটা বার করছি সেটা হচ্ছে সম্পূর্ণ থিওরিটিক্যাল একটা ভ্যালু আমরা বার করছি। এবং মৌলিক বিক্রিয়ার ক্ষেত্রে আণবিকতা এবং ক্রম সমান হয়।
যে সমস্ত বিক্রিয়া একটা স্টেপে ঘটে তাদের ক্ষেত্রে মলিকুলারিটি এবং অর্ডার দুটো সমান হয়। মনে রাখবে আণবিকতা শব্দটা কেবলমাত্র মৌলিক ধাপসম্পন্ন বিক্রিয়ার ক্ষেত্রেই প্রযোজ্য, জটিল বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু এর কোনো অর্থ নেই। তাহলে আজকে এই অবধিই পড়ালাম। আমি একটা জিনিসই বলবো, যে কটা টপিক আজকে পড়ালাম তোমরা ভিডিওটা দেখার সময় ভিডিও পজ করে নিয়ে যে পোর্শনটুকু পড়া হচ্ছে সেটা দেখে দেখে বুঝে বুঝে খাতায় নিজেরা কষবে, তাহলে দেখবে ব্যাপারগুলো ভীষণ ইজি, বুঝতে পারছো। আর পাশে অবশ্যই টেক্সট বই ফলো করবে, ঠিক আছে? তাহলে আজকে এই অবধি রইল, এরপর দিন থেকে আবার হবে।